এক গ্রামে কুন্দন নামে একটা গরিব লোক তার বউ আর মেয়ে রাধার সাথে থাকত। কুন্দন আগে গরিব ছিল না, তার বাবা ধনী ব্যবসায়ী ছিলেন। কিন্তু বাবার মৃত্যুর পর কুন্দনের ভাই শঙ্কর তাকে বাড়ি থেকে বের করে দেয়। কুন্দনের ভাই পড়াশোনা জানত, আরও একজন উকিল ছিল। কুন্দন যখনই তাকে বাড়ি ফেরার কথা বলতো তখনই শঙ্কর তাকে ভয় পাইয়ে দিত। চলে যাও এখান থেকে, না হলে এত মামলা করব যে শেষ হয়ে যাবে। প্রতিবারের মতো এবারও কুন্দন নিরাশ হয়ে বাড়ি ফিরে আসে। তুমি কেন প্রতিবারের মতো অপমানিত হতে ওই শঙ্করের কাছে যাও? ও কখনো আমাদের বাড়িতে ঢুকতে দেবে না। প্রচণ্ড শীতে কুন্দন কাঠ কাটতে জঙ্গলে যেত। ওর শরীর দিন দিন খারাপ হতে থাকে। অবশেষে একদিন ও বিছানা থেকে উঠতেই পারে না। কুন্দনের দরিদ্রতা কুন্দনের প্রাণ নিয়ে নিল। এরপর কুন্দনের বউ তার জায়গায় কাঠ কাটতে জঙ্গলে যেত। তারপর একদিন সেও অসুস্থ হয়ে যায়। রাধার মনে এই ভয় ছিল যে তার বাবার মতোই তাকে তার মাও না ছেড়ে চলে যায়। যদি মা না থাকে তাহলে পৃথিবীতে তার কেউ থাকবে না। মা, আমি তোমাকে এভাবে মারা যেতে দেখতে চাই না। আমি কোনো বৈদ্যকে ডেকে আনছি। না মা, আমার অসুখের কোনো চিকিৎসা নেই, কেউ আমাকে বাঁচাতে পারবে না। এরকম বলো না মা, যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে অসম্ভবকেও সম্ভব করা যেতে পারে। রাধা বৈদ্যকে খুঁজতে বেরোয়। ও দেখতে পায় গাছের নিচে একজন নারী তপস্যা করছে। সন্ন্যাসী মা, আমার মাকে বাঁচিয়ে নিন, মায়ের শরীর খুব খারাপ। আমি তোমার মাকে ঠিক করে দেব, কিন্তু তোমাকে আমার একটা কাজ করতে হবে। আমি আমার মায়ের জন্য সব করতে পারি। এখান থেকে 70 কোষ দূরে একটা কফির ক্ষেত আছে। ওই ক্ষেত থেকে একটা কফির ফুল তুলে আমার কাছে নিয়ে আয়। ওই মহিলা রাধাকে একটা নকশা দেয়। রাধা নকশা নিয়ে কফির ফুলের খোঁজে বেরিয়ে পড়ে। এই মেয়েটা কেমন সোজা সরল বোকা! ও কি করে জানবে যে আমি ওকে জাদু কফির ফুল আনতে বলেছি? ওই ফুলটা খেয়ে আমি অমর হয়ে যাব, আর এই মেয়েটা পাবে ঘোড়ার ডিম। রাধা কফির ফুলের খোঁজে রাস্তার দিকে এগোতে যায়। রাস্তায় একটা ক্ষুধার্ত বাঘ দেখতে পায়। আজ অনেক দিন পর দারুণ শিকার খুঁজে পেয়েছি। এই মেয়েটার নরম মাংস খেয়ে আমার পেট দারুণ ভরে যাবে। রাধা বাঘিনীকে বলল, হে বাঘিনী, আমাকে খেও না। আমার বাবা মারা গেছে আর মা মরমর হয়ে বিছানায় পড়ে আছে। আমি ছাড়া আমার মায়ের খেয়াল রাখার কেউ নেই। বাঘিনীর দয়া হয় আর ও রাধাকে ছেড়ে দেয়। জঙ্গল পার করে রাধা মরুভূমিতে পৌঁছয়। প্রচণ্ড রোদে ওর গলা শুকিয়ে যায়। রাধা মাটির কাছে জলের জন্য প্রার্থনা করে। হে ধরিত্রী, একটু জল দাও। আমার বাবা মারা গেছে আর মা মৃত্যু শয্যায় আছে। আমার ছাড়া আমার মায়ের খেয়াল রাখার আর কেউ নেই। জমিতে গর্ত হয়ে যায় আর গর্ত জলে ভরে যায়। রাধা মনের সুখে জল খায়। মরুভূমি পার করে রাধা কফির ক্ষেতে পৌঁছায়। কিন্তু ক্ষেত থেকে একটাও ফুল তোলা সহজ ছিল না, কারণ প্রতিটা কফির ফুলে একটা করে কালো সাপ জড়িয়েছিল। রাধা যে ফুলটাই তুলতে যায়
সেই ফুলের সাপ ফোঁস করে ওঠে। হে সাপ, আমাকে কামড় দিও না, আমার বাবা মারা গেছে আর মা মৃত্যুশয্যায় আছে। আমি ছাড়া আমার মায়ের দেখাশোনা করার জন্য আর কেউ নেই। তখনই পেছন থেকে একটা ছেলের আওয়াজ আসে। এই ক্ষেতে তোমার প্রার্থনার ফল হবে না। কেন? আমি এই ক্ষেতের মালিক। এই ক্ষেত অভিশপ্ত, তাই তুমি কেন, আমিও এই ক্ষেতের একটা কপির ফুলও তুলতে পারবো না। প্রতিটি কপির ফুলে এত শক্তি আছে যে যে একবার খাবে সে সারা জীবনে আর অসুস্থ হবে না। অভিশাপ ভাঙার কোনো উপায় তো হবে? হ্যাঁ আছে, যদি আমার বিয়ে কোনো এক হাতওয়ালা মেয়ের সাথে হয় তাহলে এই ক্ষেত অভিশপ্ত মুক্ত হবে। তোমার কাছে কি ছুরি আছে নাকি? তুমি ছুরি দিয়ে কি করবে? তুমি আমাকে তোমার চাকুটা দাও। রাধা ছেলেটির কাছ থেকে ছুরি নেয় আর নিজের একটা হাত কেটে দেয়। তুমি পাগল নাকি? এটা তুমি কি করলে? আমার কাছে দ্বিতীয় কোনো রাস্তা নেই। তুমি আমাকে বিয়ে করতে পারো, আমার যেভাবেই হোক কপির ফুল চাই। ছেলেটি রাধাকে বিয়ে করে আর কফির ফুলে জড়িয়ে থাকা সব সাপ উধাও হয়ে যায়। রাধা একটা কফির ফুল তুলে নেয়। রাধা আর ওই ছেলেটি কফির ফুল নিয়ে জঙ্গলের সেই মহিলাটির কাছে পৌঁছায়। রাধা ওই ফুল মহিলাটির হাতে দিয়ে দেয়। এবার চলে যায় এখান থেকে। এই ফুল খেয়ে আমি অমর হয়ে যাব, আর তারপর আমার কোনো অসুখ হবে না, আর আমি মরবো না। এটা আপনি কি বলছেন? আপনি বলেছিলেন আপনি আমার মাকে সুস্থ করে দেবেন। তুই কতটা বোকা! আমি বললাম আর তুই বিশ্বাস করে নিলি। ছেলেটা মহিলাটির হাত থেকে কফির ফুলটা ছিনে নেয় আর রাধার দিকে ছুঁড়ে ফেলে। রাধা, এই ফুলটা নিয়ে তুমি তোমার মার কাছে যাও, আমি এই মহিলাকে সামলাচ্ছি। রাধা কফির ফুলটা নিয়ে নিজের বাড়ির দিকে দৌড়ায়। আর ওই ফুল নিজের মাকে খাইয়ে দেয়। ফুল খেয়েই মা একদম সুস্থ হয়ে যায়। তারপর রাধা নিজের মাকে নিয়ে জঙ্গলে পৌঁছয়। মহিলাটি ছেলেটির পেটে ছুরি ঢোকাতে যাচ্ছিল। তখনই রাধা আর তার মা ওই মহিলাটির হাত ধরে ফেলে আর ওকে একটা গাছের সাথে বেঁধে ফেলে। এই মহিলাটিকে আমাদের মেরে ফেলা উচিত। না না না, একে এমনি ছেড়ে দাও, কাউকে মারার অধিকার আমাদের নেই। রাধা নিজের বর আর মাকে নিয়ে বাড়ি ফিরে আসে। আব্দুল একজন খানসামা ছিল যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাতো। ভাই, আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও। আগে এক্ষুনি দিচ্ছি। আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া। আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি, কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না। ধন্যবাদ, আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক। আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল। সবকিছু ঠিকই চলছিল। তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজল হোটেলের দেখাশোনা করতে আরম্ভ করলো। ভাই, আপনার হোটেলের তন্দুরির তো কোনো কথাই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি জনাব, অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরির খুব প্রশংসা করেন। এই শুনে আব্দুল হাসল। সে আফজলের মনে দুষ্টু বুদ্ধির ব্যাপারে জানতো না। আফজল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে। আব্দুল ভাই, এবার আপনাকে অন্যান্য খানসামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে। আসলে ব্যাপারটা হলো, আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি যাতে আরো বেশি অর্ডার নিতে পারি, সেই জন্য। হ্যাঁ নিশ্চয়ই, আমি সব খানসামাদের শিখিয়ে দেবো।
এই শুনে আফজল খুশি হলো। কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল। আরো দুজন খানসামা কাউন্টারে এলো, আলতাফ আর আরবাজ। এবার আমাকে ভালো করে দেখো আর শেখো। যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে। আব্দুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগলো। কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল। আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে। আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া। আব্দুল ভালো মনে ওই দুজন খানসামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল, কিন্তু আফজল খুব চালাক ছিল। ওর মনে শুধু টাকা রোজগার করার জেদ ছিল। তাই জন্য ও একটা নতুন পোল্ট্রিওয়ালার সাথে সওদা করলো। এই পোল্ট্রিওয়ালা আফজলকে সস্তা দামে মরা মুরগি বিক্রি করতে লাগলো, যার জন্য আফজলের লাভ বেড়ে গেল। তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল, তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো। বাবা আফজল, কেমন চলছে হোটেল? খুব ভালো আব্বা। আমি শুনেছি তুই নাকি পোল্ট্রিওয়ালা বদলে দিয়েছিস। হ্যাঁ আব্বা, এই পোল্ট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে। আচ্ছা, কিন্তু কি করে দিচ্ছে? কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা। ইয়া খোদা, এ কি পাপ করছিস বাবা? এটা ভুল। এরকম পাপ করো না। যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয় তাহলে খোদা আমাদের ক্ষমা করবেন না বাবা। এরকম কিছুই হবে না আব্বা। সব হোটেলওয়ালাই এটাই করে। আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয়। এখনো কারোর শরীর খারাপ হয়নি, আর আগেও হবে না। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা, বাকি তোমার ইচ্ছা। এখন এই হোটেল তোমার, আর তুমি এটার মালিক। ভালো হোক বা মন্দ হোক সেটা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে? সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন। এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল। কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল। রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগলো। আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে খেলা করা হয়। এটা একদম ভুল কাজ। কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না। ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই। আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে। পরের দিন সকালেও হোটেলে গেল। আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম। এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না। আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি। ভালো কথা। তোমার কি মনে হয় তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে? কখনোই না। কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না। এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া। আমি মেনে নিলাম। আমি কাজ না করেও থেকে যাব, কিন্তু বেঈমানিতে অংশগ্রহণ করব না। আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল। ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ও কাজ পেল না। ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসলো। কি হলো ভাই, আজও কাজ পেলে না? না বন্ধু, জানি না এবার কি করব। আমি তন্দুরি বানানো ছাড়া আর কোনো কাজ করতেও পারি না। তোমাকে কে বলেছে অন্য কাজ করতে? আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরির কাউন্টার খুলে ফেলো। অত টাকা নেই আমার কাছে। তন্দুর বানাতে অনেক টাকা লাগে, আর তার উপরে হোটেলও তো চাই না। তার উপর তার ভাড়া, এত কিছু আমি কি করে করব? তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে। একটু অপেক্ষা করো। মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিক ঢুকিয়ে দিল। নে, তৈরি হয়ে গেছে। এটা কি? বোঝাচ্ছি তোকে। মুস্তাফার কাছে একটা হাতগাড়ি ছিল। মুস্তাফা হাতগাড়ির ওপর একটা লোহার পাট ঢুকে আটকে দিল, আর তারপর সেই তন্দুর ওই হাতগাড়ির ওপর রেখে দিল। এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ, আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা। আরে বাহ, এটা তো খুব ভালো। তুই এটা ভাবলি কি করে? আমি তোর সাহায্য করতেই চাইছিলাম, তাই এটা আমার মাথায় এলো। ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু। পরের দিন আব্দুল তার হাতগাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো। আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল। ওর হোটেল ছিল না, তাই সে তন্দুরির দামও কম রেখেছিল। আব্দুলের তন্দুরির ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকতো। ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো, আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো, আর আফজলকে জেলে বন্দি করে দেওয়া হলো। হয়তো এটাই প্রকৃতির নিয়ম।
ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ। তাই জন্য কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। আব্দুল একজন খানসামা ছিল যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাতো। ভাই আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও। আগে এক্ষুনি দিচ্ছি। আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া। আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি, কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না। ধন্যবাদ, আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক। আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল। সবকিছু ঠিকই চলছিল। তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজল হোটেলের দেখাশোনা করতে আরম্ভ করলো। ভাই, আপনার হোটেলের তন্দুরির তো কোনো কথাই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি জনাব, অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরির খুব প্রশংসা করেন। এই শুনে আব্দুল হাসলো। সে আফজলের মনে দুষ্টু বুদ্ধির ব্যাপারে জানতো না। আফজল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে। আব্দুল ভাই, এবার আপনাকে অন্যান্য খানসামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে। আসলে ব্যাপারটা হলো, আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি যাতে আরো বেশি অর্ডার নিতে পারি, সেই জন্য। হ্যাঁ নিশ্চয়ই, আমি সব খানসামাদের শিখিয়ে দেবো। এই শুনে আফজল খুশি হলো। কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল। আরো দুজন খানসামা কাউন্টারে এলো, আলতাফ আর আরবাজ। এবার আমাকে ভালো করে দেখো আর শেখো। যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে। আব্দুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগলো। কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল। আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে। আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া। আব্দুল ভালো মনে ওই দুজন খানসামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল, কিন্তু আফজল খুব চালাক ছিল। ওর মনে শুধু টাকা রোজগার করার জেদ ছিল। তাই জন্য ও একটা নতুন পোল্ট্রিওয়ালার সাথে সওদা করলো। এই পোল্ট্রিওয়ালা আফজলকে সস্তা দামে মরা মুরগি বিক্রি করতে লাগলো, যার জন্য আফজলের লাভ বেড়ে গেল। তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল, তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো। বাবা আফজল, কেমন চলছে হোটেল? খুব ভালো আব্বা। আমি শুনেছি তুই নাকি পোল্ট্রিওয়ালা বদলে দিয়েছিস। হ্যাঁ আব্বা, এই পোল্ট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে। আচ্ছা, কিন্তু কি করে দিচ্ছে? কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা। ইয়া খোদা, এ কি পাপ করছিস বাবা? এটা ভুল, এরকম পাপ করো না। যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয় তাহলে খোদা আমাদের ক্ষমা করবেন না বাবা। এরকম কিছুই হবে না আব্বা, সব হোটেলওয়ালাই এটাই করে। আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয়। এখনো কারোর শরীর খারাপ হয়নি, আর আগেও হবে না। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা, বাকি তোমার ইচ্ছা। এখন এই হোটেল তোমার, আর তুমি এটার মালিক। ভালো হোক বা মন্দ হোক সেটা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে? সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন। এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল। কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল। রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগলো। আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে খেলা করা হয়। এটা একদম ভুল কাজ। কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না। ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই। আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে। পরের দিন সকালেও হোটেলে গেল। আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম। এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না। আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি। ভালো কথা। তোমার কি মনে হয়, তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে? কখনোই না। কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না। এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া। আমি মেনে নিলাম। আমি কাজ না করেও থেকে যাব, কিন্তু বেঈমানিতে অংশগ্রহণ করব না। আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল। ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ও কাজ পেল না। ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসলো। কি হলো ভাই, আজও কাজ পেলে না? না বন্ধু, জানি না এবার কি করব। আমি তন্দুরি বানানো ছাড়া আর কোনো কাজ করতেও পারি না। তোমাকে কে বলেছে অন্য কাজ করতে? আমি তো এটা বলছিলাম
যে তুমি তোমার নিজের তন্দুরের কাউন্টার খুলে ফেলো। অত টাকা নেই আমার কাছে, তন্দুর বানাতে অনেক টাকা লাগে, আর তার উপরে হোটেলও তো চাই না, তার উপর তার ভাড়া, এত কিছু আমি কি করে করব? তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে, একটু অপেক্ষা করো। মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিক ঢুকিয়ে দিল। নে, তৈরি হয়ে গেছে। এটা কি, বোঝাচ্ছি তোকে। মুস্তাফার কাছে একটা হাতগাড়ি ছিল। মুস্তাফা হাতগাড়ির ওপর একটা লোহার পাট ঠুকে আটকে দিল, আর তারপর সেই তন্দুর ওই হাতগাড়ির ওপর রেখে দিল। এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ, আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা। আরে বাহ, এটা তো খুব ভালো। তুই এটা ভাবলি কি করে? আমি তোর সাহায্য করতেই চাইছিলাম, তাই এটা আমার মাথায় এলো। ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু। পরের দিন আব্দুল তার হাতগাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো। আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল। ওর হোটেল ছিল না, তাই সে তন্দুরির দামও কম রেখেছিল। আব্দুলের তন্দুরির ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকতো। ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো, আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো, আর আফজালকে জেলে বন্দি করে দেওয়া হলো। হয়তো এটাই প্রকৃতির নিয়ম, ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ। তাই জন্য কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো।